তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা সত্যি কথা বলতে আমি অনেক দিন ধরেই ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো, বাট আমি সেইভাবে ভালো কোনো সোর্স পাচ্ছিলাম না। এবং আমি প্রত্যেক দিন এই বিষয়ে ভিডিও দেখতাম, এবং সেই ভিডিও থেকে বা বিভিন্ন মানুষের ভিডিও দেখে বা বিভিন্ন নিউজ পেপার থেকে বা বিভিন্ন মানুষের লেখালেখি দেখে আমি যেটা জানতে পেরেছি, সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো আমরা সবাই জানি বাংলাদেশে একটা বিরাট বড় আন্দোলন চলছে, যেটা কোঠা আন্দোলন বলা হচ্ছে। তো এই আন্দোলনটা স্পেশালি ছাত্রদের একটা আন্দোলন। তো সেই আন্দোলনটা কী কারণে হচ্ছে এবং আন্দোলনটা তাদের দাবি কী, এবং এই বিষয়ে আমার কি মতামত, সেই বিষয়ে অবশ্যই জানাবো। এবং দেখুন, আমার মতামতে কিছু এসে যায় না, কারণ আমি কেউ নই। বাট আমার যেটা মনে হলো এবং আমি যেটা বুঝতে পারলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল কবে? এই আন্দোলনটা প্রথম শুরু হয়েছিল 1952 সালে, যখন বাংলাদেশের কিছু মানে ছাত্ররা প্রথমেই আন্দোলনের ডাকটা দিয়েছিল। এবং সেই সময় তাদের যে দাবিটা ছিল, সেই দাবিটা ছিল যে তাদের যে কিছু সংখ্যালঘু বা কিছু মানুষজন রয়েছে, তাদের কিন্তু সরকারি চাকরির জন্য, সরকারি চাকরির ক্ষেত্রে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই সময় পাকিস্তান পুলিশ, ভুল বললাম, সেই সময় 1952 সালে তারা একটা সম্মান চেয়েছিল। তারা বলেছিল যে তাদের যে বাংলা ভাষাটা, সেই ভাষাটাকে তারা রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। তো সেই সময় কিন্তু পাকিস্তানের যারা মেন লোক ছিল, তারা কিন্তু সেই জিনিসটা মানেনি, এবং তারা কিন্তু অনেক মানুষকে সে সময় হত্যা করে, এবং সেই সময় একটা প্রচণ্ড যুদ্ধ চলে। এবং যুদ্ধ চলার পর 1971 সালে তারা সেই যুদ্ধে জয়লাভ করে, এবং 1971 সালের পর বাংলাদেশ একটা বাংলা ভাষা রাষ্ট্র হিসেবে কিন্তু পরিণত হয়, যেটা কিন্তু সেই সময় থেকে হয়। এবং পরবর্তী সময় সেই সময় একটা সিস্টেম চালু হয়, মানে বাংলাদেশের করাপশন একটা সিস্টেম চালু হয়, যে এই যুদ্ধে যারা যোগদান করেছিল, সেই সমস্ত যুদ্ধের যে সমস্ত মানুষজনরা থাকবে, মুক্তিযোদ্ধার পক্ষে যে সমস্ত মানুষরা ছিল, তাদের পরিবারের বা তাদেরকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে, বা সরকারি চাকরি তাদেরকে দেওয়া হবে, এরকম একটা কিন্তু সিস্টেম ছিল। এবং সেই সময় দেখা যাচ্ছে, সেই সময় তারা অনেকে কাজ পড়াশোনা করতে জানে না, তারপরেও তারা চাকরি পেয়েছে। এবং তার পাশাপাশি সেই সময় তাদের পরিবারে যারা ছেলেপুলেরা ছিল, তারা কিন্তু চাকরি পেয়েছে। কিন্তু এই আন্দোলনটা আবার পরবর্তী সময় 2018 সালে দেখা যায়। 2018 সালে এই আন্দোলনটা নিয়ে একটা দাবি তোলা হয়, যে আমরা যেমন প্রতিবন্ধী মানুষের পেছনে যে সিটটা রয়েছে 10%, সেটা তাদের দেওয়া হবে। মহিলাদের জন্য যে 10% সিট ছাড় আছে, সেটাও দেওয়া যাবে। সংখ্যালঘু মানুষের জন্য যে 15%, এই যে সিটগুলো ছাড়া আছে, টোটাল এই সমস্ত মিলিয়ে কিন্তু টোটাল যে সিটটা তারা ছাড়তে চাইছে। বাট তারা যে 30% সিট শুধুমাত্র মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধার অধীনে যারা বসবাস করে তাদেরকে দেওয়া হবে, সেই জিনিসটা নিয়ে তারা একটা ক্ষোভ তোলে, এবং সেই মুহূর্তেটাই প্রচণ্ড একটা আন্দোলন কিন্তু শুরু হয়। 2018 সাল থেকে এটা কিন্তু বিরাট বড় শুরু হয়। এবং 2018 সালের পর সেই সময় কিন্তু একটা কোর্টে হাইকোর্ট জানানো হয়, এবং সেখান থেকে বলা হয় পুরোপুরি সব জিনিসগুলো কিন্তু তারা বাতিল করে দেবে। দিয়ে সেই সময় থেকে মামলা চলে, এবং 2024 সালে এসে কী হয় না, 2024 সালে এসে হাইকোর্ট আদেশ জানায় যে তাদের সমস্তটা আবারও সেই একই রকমভাবে চলবে। অর্থাৎ যারা সংখ্যালঘু ছিল তারা চাকরি পাবে, তারা চাকরিতে যে সুযোগ সুবিধা হবে তারা পাবে, মহিলারা পায় যেমন তারা পাবে, প্রতিবন্ধী কেউ যদি থাকে তারা যেমন পাবে। এবং তার পাশাপাশি 30% যারা মুক্তিযোদ্ধার পরিবারের সাথে যুক্ত, তারা যেসব নাতি নাতনিরা রয়েছে, তারা সুবিধাটা পাবে। ফলে কী হয়ে যাচ্ছে, যারা মেধাবী স্টুডেন্ট রয়েছে, তারা প্রায় 30 থেকে 44% মতো মেধাবী স্টুডেন্ট কিন্তু শুধুমাত্র তার মেধা তালিকার মাধ্যমে দিয়ে কাজটা পাচ্ছে। সুতরাং সেই জিনিসটার প্রতি তাদের একটা ক্ষোভ প্রকাশ হয়, এবং তারা তখন এই জিনিসটার বিরুদ্ধে সরব হয়, এবং তারা বলে তাদের যে আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল এটাই, যে এই যে 30% মুক্তিযোদ্ধা, তারা তো তাদের যে নাতি নাতনিরা, তারা তো কোনো যুদ্ধের সাথে যুক্ত নয়, এবং তারা এবং আমাদের সাধারণ নাগরিকের মধ্যে পার্থক্য সেরকম কিছু নেই। তো সুতরাং তারা এটাই বলতে চাইছে যে এই জিনিসটাকে বাদ দিয়ে দেওয়া হোক, বাকি যে সমস্ত সাইডগুলো যেমন দেওয়া হচ্ছে। তাহলে এখানে কী হতো, 74% কিন্তু মেধাবী ছাত্ররা কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে পারত, এবং সরকারি চাকরি তাহলে পাওয়ার একটা সুযোগ থাকতো। সেই জিনিসটা নিয়ে একটা আন্দোলন হয়, এবং এই আন্দোলনের ফলে আমরা যেটা লক্ষ্য করতে পাই, যে আন্দোলনটা
করতে গিয়ে অনেক মানুষকে কিন্তু দ্বিধায় মৃত্যুবরণ করতে হয়। তো এই জিনিসটা কখনোই মানে কাম্য নয়, কোনো কিছুর ক্ষেত্রে এটা কাম্য নয় যে কাউকে হত্যা করা বা কারো অঝরে রক্ত ঝরানো, সেটা কিন্তু এই আন্দোলনটার ক্ষেত্রে হচ্ছে, যেটা আমার খুবই নির্মম লেগেছে এবং খুবই খারাপ লাগছে। এবং ডেফিনেটলি এমন কিছু জিনিস বাংলাদেশে ঘটতে চলেছে। এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী যিনি রয়েছেন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন এবং তিনি এই কথাটা যখন তাদের এই জিনিসটার বিষয়ে আলোচনা করে এবং এটার ভিতরে আন্দোলন শুরু হয় যে এই মুক্তিযোদ্ধা যারা ছিল তাদের নাতি নাতনিরা, তাদের কি কোনো সুযোগ সুবিধা নয়, তারা যেমনভাবে মেধা তালিকায় যদি কেউ পেয়ে থাকে তারা পাবে। সেই জিনিসটা যখন আন্দোলন করা হয়, তখন তাদেরকে যারা এই আন্দোলনটা করছে তাদেরকে তিনি ডাইরেক্ট কিন্তু রাজাকার বলে একটা মন্তব্য করেন। রাজাকার বলতে কি, আমি একটা কথাই বুঝিয়ে দিই। রাজাকার হচ্ছে এমন একজন মানুষ যারা বাংলাদেশের মহিলাদেরকে প্রচণ্ড ধর্ষণ করতো এবং তাদের উপর প্রচণ্ড অত্যাচার চালাতো। তো সেই ধরনের নিকৃষ্ট পরিমাণের মানুষ ছিল তারা, এবং তাদের সঙ্গে তুলনা করার কারণে মানুষ কিন্তু আরও কী বলবো, প্রচণ্ড রাগান্বিত হয়ে গেছে। এবং ফলে এই যে আন্দোলনটা, এটা বাংলাদেশে বিরাট বড় একটা আকার নিয়েছে। এবং তার পাশাপাশি রাজনীতির রং লেগে ভালো করে কথা শুনুন, রাজনীতির রং লেগে এবং রাজনীতির কিছু মানুষজন ঢুকে কিন্তু এটাকে এমন একটা জায়গায় পরিণত করেছে, এখন পুরো মাত্র শুধু এটা কোনো কলেজ বা কয়েকটা ছাত্রদের মামলা নয়, এটা পুরো দেশের মামলাতে পরিণত হয়ে গেছে। এবং গোটা বাংলাদেশ এখন এই আন্দোলনের ডাকে বা এই আন্দোলনতে উদ্বুদ্ধ হয়ে গেছে। তো সত্যি কথা বলতে আমার মতামত যদি বলেন, তো আমি অবশ্যই বলবো যে যেমন সংখ্যালঘু বা যাদের কাজ সেটা ঠিক আছে, বাট মুক্তিযোদ্ধা তাদের যে বিষয়বস্তুটা, তাদের যে আমার মনে হয় সেটা আস্তে আস্তে সরিয়ে ফেলা উচিত। কারণ এই জিনিসটা আর চলা উচিত না। কারণ একটা মুক্তিযুদ্ধ তারা যে করে গেছে, তাদের ক্ষেত্রে তাদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছিল, ফলে তার নাতি নাতনিরা তো এমন কিছু কাজ করছে না যে তাদের জন্য আলাদা ফেসিলিটি বা আলাদা কিছু রাখা দরকার। তো আমার মতামত অনুসারে যারা মেধা তালিকায় রয়েছে তাদেরকেই অবশ্যই কাজ দেওয়া উচিত। এবং তার পাশাপাশি যারা ধরুন প্রতিবন্ধী বা ধরুন খুবই মহিলা বা ধরুন সংখ্যালঘু মানুষ, তাদেরকে যে পরিমাণ পার্সেন্টেজ দেওয়া সেটা থাকুক, এবং তার পাশাপাশি বাকিগুলোকে মেধা তালিকায় যেমন করা হচ্ছে করা হোক। বাট এই জিনিসটা বলা কখনোই একটা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে শোভা পায় না যে যারা এই আন্দোলনের সাথে যুক্ত তারা রাজাকার। তো সেই জিনিসটা বলে তিনি খুবই ভুল কাজ করেছেন। তো ডেফিনেটলি আমি সত্যি কথা বলবো, এই আন্দোলনের পক্ষেও আমি নই, বিপক্ষেও আমি নই, বাট আমার মনে হলো যে এই জিনিসটা বন্ধ হওয়া খুবই প্রয়োজন। কারণ এই জিনিসটা বন্ধ হওয়া খুবই প্রয়োজন রয়েছে। এবং প্রত্যেকের এটা একটা অ্যাকচুয়ালি এদের উদ্দেশ্যটা কী এবং তারা কী চাইছে, এবং সেই জিনিসটা ভালো করে বিবেচনা করে সেই জিনিসটা প্রকৃত সমাধান করা উচিত না। অযথা গুলি চালিয়ে একটা সরকারি একটা বাংলাদেশের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি করা উচিত, সেটা আমি বুঝতে পারছি না। তো আমার আলোচনার বিষয়বস্তু এটুকুই যে এরা যে আন্দোলনটা করছে তারা আসলে কী কারণে করছে আমরা বুঝতে পেরে গেছেন। তো অ্যাকচুয়ালি সেই বিষয়টাই নিয়ে আমরা একটু ভাবনা চিন্তা করে সেই বিষয়টার উপর একটু নজর দেওয়ার ব্যবস্থা করুন। আর পারলে একটু এই যে গুলিগালা বা রক্ত ঝরাটা একটু বন্ধ করার চেষ্টা করুন। এটাই আমার মোটামুটি মতামত। তো তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাতে পারো। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক। তো এটাই ছিল আমার মতামত। তো তোমাদের কী মতামত রয়েছে অবশ্যই জানিও।